আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করছি বি ব্রেইনারের পক্ষ থেকে হচ্ছে ভার্সিটি স্পেশাল যেই প্রাইভেট ব্যাচটা আছে সেটার হচ্ছে কেমিস্ট্রি ক্লাস। আজকে তোমাদের কেমিস্ট্রির হচ্ছে 3rd লেকচার নিব আমি। তো বিগত 2টা ক্লাসে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন নামক যেই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার হচ্ছে কিছু প্রিলিমিনারি কনসেপ্ট, প্রিলিমিনারি বলবো না আসলে ইম্পর্টেন্ট কিছু কনসেপ্টস হচ্ছে আমরা দেখার চেষ্টা করেছি এবং আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি। তো আমরা বিগত প্রথম ক্লাসটাতে আমরা দেখার চেষ্টা করেছিলাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার হচ্ছে একবারে বেসিক কনসেপ্টস গুলা কি কি ছিল ছিল হচ্ছে যে এই চ্যাপ্টারটার হিস্ট্রি ছিল, পাশাপাশি ছিল হচ্ছে এই চ্যাপ্টারটা মূলত কন্ডাক্ট করা হয়েছে পর্যায় সারণী নিয়ে এবং পর্যায় সারণীতে হচ্ছে টোটাল 4টা ব্লকভুক্ত মৌল আছে, এসপিডিএফ ব্লকভুক্ত মৌল। এই ব্লকভুক্ত মৌলগুলোর হচ্ছে সাধারণ ধর্মাবলীগুলো আমরা দেখার চেষ্টা করেছি। পাশাপাশি হচ্ছে আমরা বিশদভাবে দেখার চেষ্টা করেছিলাম হচ্ছে এই চ্যাপ্টারের ডি ব্লকভুক্ত মৌলের সাধারণ ধর্মাবলী, যেটার মধ্যে ইনক্লুডেড ছিল হচ্ছে জটিল যৌগ। সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, জটিল যৌগের সংকরণ ছিল। পাশাপাশি অবস্থান্তর মৌলগুলা কেন রঙিন যৌগ প্রদর্শন করে সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করেছিলাম। আচ্ছা, পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা দেখার চেষ্টা করেছিলাম যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা যে জিনিসগুলো বুঝি সেই জিনিসপত্রগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করেছিলাম। তো এই মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে ছিল হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এই জিনিসপাতিগুলো হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে কিভাবে পরিবর্তিত হয় আমরা সেই জিনিসগুলো দেখার চেষ্টা করেছি। পাশাপাশি হচ্ছে আমরা এই চ্যাপ্টারের মধ্যে একটা বেশ বড়সড় একটা টপিক, যৌগের সংকরণ, যে কোনো একটা যৌগের সংকরণ কিভাবে নির্ণয় করব আমরা হাফ ইনটু ভিএমসি এর মাধ্যমে হচ্ছে আমরা নির্ণয় করতে পারি সেই আচ্ছা, এই ফর্মুলাটা একটু আমি মনে করাই দিই। ফর্মুলা ছিল হচ্ছে এরকম যে x ইকুয়াল টু হাফ ইনটু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তো এই ফর্মুলাটার মাধ্যমে হচ্ছে আমরা দেখার চেষ্টা করেছিলাম যে কোন একটা যৌগের সংকরণ, কেন্দ্রীয় পরমাণু সংকরণ কিভাবে বের করতে হয়। তো এই ছিল গত 2টা ক্লাসের রিক্যাপ, এবং গত 2টা ক্লাস হচ্ছে বি ব্রেইনারের যেই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটার মধ্যে প্লেলিস্ট আকারে পেয়ে যাবা, এবং পাশাপাশি হচ্ছে কেমিস্ট্রির জন্য আলাদা ডেডিকেটেড প্লেলিস্ট থাকবে ভার্সিটি ব্যাচের জন্য। তো সেই প্লেলিস্টের মধ্যে তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাবা। তো আমি রিকোয়েস্ট করব যে আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা দেখার আগে তোমরা পূর্ববর্তী যে 2টা ক্লাস ছিল সেই 2টা ক্লাস একটু দেখে আসবা, ঠিক আছে? এনিওয়েজ, আমরা সামনের দিকে আগাতে পারি। আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট কিছু টপিক। তো লাস্ট টপিকগুলোর মধ্যে যে 3টা টপিক বাকি ছিল সেই 3টা টপিকের মধ্যে প্রথম টপিকটা হচ্ছে পোলারিটি। হ্যাঁ, পোলারিটি পোলারিটি পোলারায়ন, এই জিনিসপাতিগুলা কি জিনিস আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব আজকে। আচ্ছা, পোলারিটি হচ্ছে একটা বৈশিষ্ট্য। দেখো ভাইয়া লিখে রাখছি যে এই জায়গাতে পোলারিটি হচ্ছে সমযোজী যৌগের একটা আয়নিক বৈশিষ্ট্য। বিষয়টা কি জিনিস, যে একটা সমযোজী যৌগ বাই ডিফল্ট হচ্ছে সে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে গঠিত হয়েছে, কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্যের এমন বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের জন্য আসলে সেই সমযোজী যৌগটা আয়নিক যৌগের মতো আচরণ করে, নট এক্স্যাক্টলি আয়নিক, বাট আয়নিক যৌগের মতো আচরণ করে। সেই রকম একটা বৈশিষ্ট্যকে আমরা বেসিক্যালি বলতেছি হচ্ছে পোলারিটি। আচ্ছা, পোলারিটি শব্দটার মধ্যেই হচ্ছে একটা কথা আছে, সেটা হচ্ছে পোল। হ্যাঁ, পোল নামে একটা কথা আছে। আচ্ছা, পোল কি জিনিস? পোল হচ্ছে একটা পজিটিভ প্রান্ত থাকবে, একটা নেগেটিভ প্রান্ত থাকবে, এই দুইটা মিলে হচ্ছে একটা পোল, ঠিক আছে? আচ্ছা, এখন এই সমযোজী যৌগের যে আয়নিক বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা হচ্ছে বেসিক্যালি আমরা মেজার করি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার উপর ভিত্তি করে।
আচ্ছা, আমি গত ক্লাসে তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কথাবার্তা বলেছিলাম। আজকের ক্লাসে একটু মনে করাই দিই, যেহেতু আজকের ক্লাসে প্রয়োজন হবে তড়িৎ ঋণাত্মকতা কি জিনিস ছিল। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা ছিল হচ্ছে এরকম যে, মনে করি যে এরকম একটা যৌগ, হ্যাঁ, এ বি, এটা একটা যৌগ মনে করি। এই এ বি যৌগের মধ্যে যৌগটা বেসিক্যালি তৈরি হয়েছে যে এ আর বি এর ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। এ আর বি এর ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে এবি যৌগটা তৈরি হয়েছে, তার মানে এবি হচ্ছে একটা সমযোজী যৌগ। এখন তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা ছিল হচ্ছে সমযোজী যৌগের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। এটাই বেসিক্যালি ছিল তড়িৎ ঋণাত্মকতা। ওকে, এটাই ছিল তড়িৎ ঋণাত্মকতা। এই এবি যৌগটা যে তৈরি হয়েছে, তৈরি হওয়ার পেছনে দায়ী হচ্ছে এ থেকে একটা ইলেকট্রন আসছে এবং বি থেকে একটা ইলেকট্রন আসছে। এই দুইটা ইলেকট্রন হচ্ছে এ আর বি এর মাঝখানে কোন একটা জায়গায় তারা শেয়ার করেছে, বিদায় হচ্ছে এবি যৌগটা তৈরি হয়েছে। আচ্ছা, এই যে তৈরি শেয়ারকৃত যে ইলেকট্রন যুগল, এই শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে এ এবং বি এর মধ্যে কেউ যদি তার নিজের দিকে আকর্ষণ করার যদি একটা প্রবণতা দেখায়, তাইলে আমরা বলবো হচ্ছে এই এবি যৌগটার মধ্যে হচ্ছে দুইটা পোল সৃষ্টি হবে। কিভাবে? মনে করা যাক যে এ আর বি এর মধ্যে শেয়ারকৃত যে ইলেকট্রন যুগলটা ছিল, সেই ইলেকট্রন যুগলটা হচ্ছে এ আর বি এর মাঝখানে যে বন্ড আছে সেই বন্ডের মধ্যে আছে। কিভাবে আছে? এ এর কাছাকাছি আছে। আচ্ছা, এ এর কাছাকাছি যে ইলেকট্রন যুগলগুলো আছে, তার মানে কি ইলেকট্রন ইটসেলফ হচ্ছে একটা নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জটা যেহেতু এ এর কাছাকাছি আছে, তার মানে এটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ চার্জ, গতদিন দেখিয়েছিলাম, এবং বিটা হচ্ছে পার্শিয়ালি পজিটিভ চার্জ। অর্থাৎ এ এবং বি পুরোপুরি আয়নিত হবে না, কারণ হচ্ছে তারা যেহেতু একটা সমযোজী যৌগ। কিন্তু এ আর বি এর দিকে, এ আর বি এর মধ্যে এ এর কাছাকাছি ইলেকট্রন চার্জের আধিক্যের কারণে এটা অ্যাজ এ নেগেটিভ চার্জ আচরণ করবে কম্পেয়ার টু বি। অর্থাৎ বি এর থেকে ইলেকট্রনগুলো দূরে সরে আসছে, বিধায় বিটা হচ্ছে একটা পজিটিভ চার্জের মতো আচরণ করবে। এটাই বেসিক্যালি ছিল তড়িৎ ঋণাত্মকতা। এখন এ এবং বি এর মধ্যে কেন এ বি এর থেকে ইলেকট্রনটাকে কাছে টেনে নিতেছে, এটার রিজন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি ওকে, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে সে সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে তার নিজের দিকে তত বেশি আকর্ষণ করতে পারবে। তার মানে ইলেকট্রোনেগেটিভিটি অফ এ এই জায়গাতে গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ বি। অর্থাৎ বি এর ইলেকট্রোনেগেটিভিটি থেকে এ এর ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে এই জায়গাতে বেশি। তার কারণে হচ্ছে এ তার নিজের দিকে ইলেকট্রন যুগলকে আকর্ষণ করেছে। আচ্ছা, এই যে আকর্ষণ করলো, এই আকর্ষণ করার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই জায়গাতে দুইটা পোল সৃষ্টি হয়েছে, একটা নেগেটিভ একটা হচ্ছে পজিটিভ। এই যে নেগেটিভ এবং পজিটিভ পোল সৃষ্টি হইলো, এই বিষয়টা কি বেসিক্যালি বলা হইতেছে পোলারিটি। এটা হচ্ছে একটা সমযোজী যৌগের মধ্যে হইছে, যার কারণে হচ্ছে এটা একটা সমযোজী যৌগ, এবং এই সমযোজী যৌগের মধ্যে যেহেতু একটা পজিটিভ নেগেটিভ চার্জের পরিমাণ তৈরি হয়েছে, এবং পজিটিভ নেগেটিভ চার্জ যেহেতু আমরা আয়নিক যৌগে দেখতে পাই, তার কারণে বলা হচ্ছে যে এটা সমযোজী যৌগের একটা আয়নিক বৈশিষ্ট্য। আচ্ছা, এখন কারা আসলে বিশুদ্ধ সমযোজী যৌগ, কারা আয়নিক যৌগ, এই জিনিসটা হচ্ছে মেজার করার জন্য আমাদের একটা তড়িৎ ঋণাত্মকতার একটা রেঞ্জ দেওয়া আছে। তড়িৎ ঋণাত্মকতার একটা রেঞ্জ দেওয়া আছে, এই রেঞ্জের মধ্যে যারা থাকবে তারা হচ্ছে উক্ত ধর্ম বিশিষ্ট হবে। ঠিক আছে? আচ্ছা, যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই জায়গাতে আছে যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এই জায়গাতে নেচার অফ কম্পাউন্ড, এবং হচ্ছে এখানে এক্সাম্পল আছে। তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি জিরো হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি জিরো হয়,
তাহলে ওই যৌগগুলো হবে হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ বা পিওরলি কোভ্যালেন্ট বন্ড বিশিষ্ট যৌগ। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0 হয়, যেমন ক্লোরিন এবং ক্লোরিন সিএলসিএল যে বন্ধনটা আছে, বা আয়োডিন আয়োডিন যে বন্ধনটা আছে, এই বন্ধনগুলোর মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা যা, এই ক্লোরিনেরও তড়িৎ ঋণাত্মকতা তাই। সিমিলারলি এখানে আয়োডিনের যে তড়িৎ ঋণাত্মকতা, এখানেও আয়োডিনের একই তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার পরিমাণ হচ্ছে দুইজনেরই হচ্ছে সেম। তার মানে এই ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে যদি আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখতে যাই তাহলে কত আসবে? 0। আয়োডিন এবং আয়োডিনের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখতে যাই তাহলে হচ্ছে আসবে কত? 0। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য মানে কি? পার্থক্য শূন্য মানে হচ্ছে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল ঠিক তাদের মাঝামাঝি অবস্থান করবে, অর্থাৎ কেউ কারো দিকে আকর্ষণ করবে না। কেউ যদি কারো দিকে আকর্ষণ না করে তাহলে পার্শিয়ালি পজিটিভ পার্শিয়ালি নেগেটিভ চার্জ তৈরি হবে না। তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে কোনো আয়নিক বৈশিষ্ট্য নাই, মানে হচ্ছে এটা একটা পিওরলি সমযোজী যৌগ বা পিওরলি কোভ্যালেন্ট বন্ড বিশিষ্ট একটা যৌগ। ঠিক আছে, আচ্ছা এরপরেরটাতে আসি। এরপরেরটাতে হচ্ছে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 0.5 এর থেকে কম হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর থেকে কম হয়, তখন আমরা সেই যৌগটাকে বলবো হচ্ছে একটা নন পোলার কোভ্যালেন্ট বন্ড বিশিষ্ট যৌগ বা নন পোলার সমযোজী যৌগ। ঠিক আছে, নন পোলার সমযোজী যৌগ। যেমন এখানে CH4 আছে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হচ্ছে CH4 এর ক্ষেত্রে যদি আমরা দেখি CH4 এর ক্ষেত্রে একটা কার্বন, গতদিন দেখাইছিলাম যে এটা কিভাবে সংকরণে আকারটা কেমন হয়, তো এরকম হচ্ছে আকারটা হয়। CH4 এর মধ্যে কার্বন এবং হাইড্রোজেন বন্ধন আছে। আচ্ছা, যে কোনো একটা কার্বন হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে তাদের মাঝামাঝি হচ্ছে ইলেকট্রন শেয়ার করা আছে মনে করি। এখন কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.5, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1। তাহলে তাদের পার্থক্য কত? তাদের পার্থক্য হচ্ছে 0.4। যেহেতু পার্থক্য 0.4 ইজ লেস দেন 0.5, তাই আমরা বলতেছি হচ্ছে CH4 CCl4 এরা হচ্ছে একটা নন পোলার কোভ্যালেন্ট বন্ড বিশিষ্ট যৌগ। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার মানগুলা হচ্ছে আমি গতদিন দেখাইছিলাম যে কিভাবে আমরা মনে রাখবো। আমি আরেকবার একটু রিকল করে দেই যে যেমন আচ্ছা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এরপরে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এই ছিল। এখন আমি গতদিন বলছিলাম যে পর্যায় 2 এর ক্ষেত্রে হচ্ছে প্রতি ক্ষেত্রে আমরা কত করে যোগ করব? প্রতি ক্ষেত্রে হচ্ছে যোগ করব হচ্ছে 0.5 করে, 0.5 করে যোগ করব। আর পর্যায় 3 এর ক্ষেত্রে হচ্ছে প্রতি ক্ষেত্রে আমরা যোগ করব হচ্ছে 0.3 করে। এবং পর্যায় 5টা হচ্ছে স্টার্ট হবে, হচ্ছে 1 থেকে, এবং পর্যায় 2টা হচ্ছে স্টার্ট হবে 1 থেকে, এবং পর্যায় 3টা স্টার্ট হবে হচ্ছে 0.9 থেকে। তার মানে লিথিয়াম যদি হয় 1, তাহলে বেরিলিয়াম কত হবে? 1.5, 2, 2.5, 3, 3.5, 4, আর এটার তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 0, কারণ নিষ্ক্রিয় গ্যাস। সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, সোডিয়ামের হচ্ছে 0.9, ম্যাগনেসিয়ামের হচ্ছে 0.9 এর সাথে আরো যদি আমরা 0.3 যোগ করি তাহলে কত হবে? 1.2,
এখানে হবে হচ্ছে 1.5, 1.8, 2.1। আমি বলছিলাম লাস্টের তিনটা হচ্ছে একটু বেশি বেশি করে বৃদ্ধি পায়, অর্থাৎ এটা 2.1 থেকে সরাসরি 2.5 এ, তারপর 3, আর এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল 0। তো এই ছিল হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মানগুলো মনে রাখা। এই দুইটা পর্যায়ে মনে রাখলেই মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? এই দুইটা পর্যায়ে মনে রাখলেই চলবে। তো আমরা যদি একটু দেখি পরেরটা, যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.7, এখন এই জায়গাতে অনেক জায়গায় পুরাতন বইগুলোতে 1.9ও দেওয়া আছে, তো আমাদের নতুন এডিশনের বইতে হচ্ছে 1.7 করা হয়েছে, তো আমরা 1.7টাই মনে রাখবো, ঠিক আছে? তো 0.5 থেকে যদি 1.7 এর মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেটা হবে পোলার সমযোজী যৌগ, ঠিক আছে? পোলার কোভ্যালেন্ট বন্ড বিশিষ্ট যৌগ। যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, অ্যামোনিয়ার ক্ষেত্রে NH3, অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3, আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। তাহলে NH3 এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 3 মাইনাস 2.1 which is 0.9, এবং 0.9 অবশ্যই 0.5 থেকে 1.7 এর মধ্যে পড়তেছে, তাই অ্যামোনিয়া হচ্ছে একটা পোলার কোভ্যালেন্ট বন্ড বিশিষ্ট যৌগ। এরপরে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আরো বাড়ে, ফর এক্সাম্পল 1.7 এর থেকেও বৃদ্ধি পাইলো, 1.7 এর থেকে বৃদ্ধি পাইলে সেটা হচ্ছে প্রায় আয়নিকের মতো একটা আচরণ করা শুরু করে। তো প্রায় আয়নিকের জন্য উদাহরণ হচ্ছে HF, বা HF এর ক্ষেত্রে যদি আমরা দেখি, HF এর জন্য হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1, ফ্লোরিনের হচ্ছে 4, তাহলে 4 মাইনাস 2.1 ইকুয়াল টু হচ্ছে 1.9। তাহলে 1.9 তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বিশিষ্ট যে যৌগটা, সেই যৌগটা অবশ্য 1.9 অবশ্যই হচ্ছে কি 1.7 এর থেকে বড়, তাই হাইড্রোজেন ফ্লোরাইড HF এটা হচ্ছে একটা প্রায় আয়নিক একটা যৌগ। তো আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়ে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে পোলারিটি গুলা নির্ণয় করতে পারি, যে কোনটা পোলার সমযোজী যৌগ, কোনটা অপোলার সমযোজী যৌগ, বা কোনটা প্রায় আয়নিক, বা কোনটা প্রায় কোনটা আয়নিক না, কোনটা বিশুদ্ধ সমযোজী। আমরা এই জিনিসগুলো হচ্ছে এইভাবে আমরা চিন্তা করতে পারি। তো এই ছিল হচ্ছে পোলারিটি নিয়ে কথাবার্তা। এখন যাই হচ্ছে সামনের দিকে, পোলারায়ন। হ্যাঁ, পোলারায়ন জিনিসটা কি? পোলারায়ন জিনিসটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, এটা আয়নিক যৌগের একটা বৈশিষ্ট্য। কিরকম বৈশিষ্ট্য? একটু আগে দেখলাম আমরা হচ্ছে সমযোজী যৌগের একটা আয়নিক বৈশিষ্ট্য দেখছি, এখন আমরা দেখবো হচ্ছে আয়নিক যৌগের একটা সমযোজী বৈশিষ্ট্য, যে আয়নিক যৌগটাও ক্ষেত্র বিশেষে সমযোজীর মতো আচরণ করতে পারে। তো আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বা পোলারায়ন বিষয়টা দেখতে হইলে আমাদের একটা নীতি মনে রাখতে হবে। এটা বিজ্ঞানী ফাজান দিয়ে গেছে, বিজ্ঞানী ফাজানের নাম অনুসারে এটা হচ্ছে ফাজানের নীতি। তো ফাজানের নীতিটার হচ্ছে কয়েকটা স্টেটমেন্ট ছিল, কয়েকটা স্টেটমেন্ট হচ্ছে এরকম: যদি কখনো ক্যাটায়নের আকার যদি কখনো বড় হয়, বা অ্যানায়নের আকার ছোট হলে, অথবা চার্জ সংখ্যা বেশি হলে, অথবা DOF অরবিটালে ইলেকট্রন সংখ্যা বেশি হলে কি হবে? যৌগটা অধিক সমযোজী হবে। আমরা বুঝি নাই, আশা করি আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন ক্যাটায়নের আকার, পজিটিভ চার্জের আকার যত বড় হবে তত যৌগটা অধিক সমযোজী হবে। নেগেটিভ চার্জের আকার যত ছোট হবে যৌগটা তত অধিক সমযোজী হবে। মাথায় যদি চার্জ বেশি থাকে তাহলে অধিক সমযোজী হবে। ডি এবং এফ অরবিটালে যার ইলেকট্রন সংখ্যা বেশি সে হচ্ছে অধিক সমযোজী হবে। এই ধাপগুলো হচ্ছে আমরা একটু সিরিয়ালি মনে রাখবো। কেন মনে রাখবো আমরা একটু পরে বুঝতে পারবো। যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমি কোশ্চেন করি যে কোনটা অধিক সমযোজী বৈশিষ্ট্যধারী যৌগ, এটা যদি আমি কোশ্চেন করি যে সোডিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কার সমযোজী বৈশিষ্ট্য অধিকতর বেশি, এটা বোঝার জন্য এইভাবে চিন্তা করতে হয় যে এখানে কমন পার্ট কি আছে? ক্লোরিন। এবং ক্লোরিনটা আসলে কি আকারে আছে? যেমন সোডিয়াম ক্লোরাইড,
NaCl, তাহলে Na প্লাস Cl মাইনাস, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3, তাহলে 3টা ক্লোরিনের জন্য -3, তাহলে হচ্ছে অ্যালুমিনিয়াম +3। এই হচ্ছে তাদের আয়নিত অবস্থা। তাহলে দুই জায়গাতেই কি আছে আসলে? এই দুই জায়গাতেই হচ্ছে অ্যানায়নটা কি আছে, সেম আছে, ক্লোরিন। অ্যানায়নটা হচ্ছে দুই জায়গাতে ক্লোরিন। তার মানে অ্যানায়ন নিয়ে আসলে দুইটার মধ্যে কম্প্যারিজন করাটা যাবে না, কারণ দুইজনের ক্ষেত্রে কি অ্যানায়ন সেম। আমরা ক্যাটায়নের দিকে আসি। সোডিয়াম প্লাস আয়ন এবং অ্যালুমিনিয়াম প্লাস আয়ন, এই দুইটার ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম তারা একই পর্যায়ের মূল, তাহলে সোডিয়াম Na প্লাস আর হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস। সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? না সরি, সোডিয়ামের টোটাল ইলেকট্রন কয়টা? 10টা। একটা ছেড়ে 11টা। সোডিয়ামের টোটাল ইলেকট্রন হচ্ছে 11টা, একটা ছেড়ে দিছে, তার মানে আছে কয়টা এখন? 10টা। অ্যালুমিনিয়াম 3 প্লাসে টোটাল ইলেকট্রন 13টা, 3টা ছেড়ে দিলে থাকবে হচ্ছে 10টা। কিন্তু সোডিয়ামের সেন্টারে প্রোটন কয়টা আছে? 11টা। প্রোটন হচ্ছে 11টা। অ্যালুমিনিয়ামের সেন্টারে প্রোটন কয়টা আছে? 13টা। প্রোটন আছে হচ্ছে 13টা। যেহেতু এখানে 11টা আর এখানে যেহেতু 13টা, একটু চিন্তা করো যে আউটার মোস্ট শেলে সোডিয়ামের ইলেকট্রন আছে হচ্ছে 10টা। 10টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে 11টা প্রোটন, আর এখানে 10টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে 13টা প্রোটন। কার সাইজটা ছোট হবে? অবশ্যই অ্যালুমিনিয়ামের সাইজটা ছোট হবে, কারণ কি আকর্ষণ সেন্টারের দিকে কেন্দ্রমুখী বলটা বেশি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। তাহলে অ্যালুমিনিয়ামের আকার হচ্ছে ছোট কম্পেয়ার টু সোডিয়াম, তাহলে সোডিয়ামের আকারটা কি? বড়। আচ্ছা, সোডিয়ামের আকার যদি বড় হয়, তাহলে একটা জিনিস চিন্তা করো যে এই জায়গাতে যৌগটা অধিক সমযোজী হবে। আচ্ছা, সমযোজী কখন হবে? যখন ইলেকট্রন ছাড়তে বেশি সময় লাগবে, কারণ ইলেকট্রন ডোনেট করা বা ইলেকট্রন গেইন করা, এই বৈশিষ্ট্যটা কার? এই বৈশিষ্ট্যটা হচ্ছে বেসিক্যালি আয়নিক যৌগের। কিন্তু আমার দরকার কি? সমযোজী বৈশিষ্ট্য কার বেশি? তাহলে যার আয়নিক বৈশিষ্ট্য কম তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। তার মানে যার ইলেকট্রন ছাড়তে বেশি সময় লাগবে সে অধিক সমযোজী, সহজ কথা। এই জায়গাতে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের প্রতি আকর্ষণ কার বেশি? ইলেকট্রনটা তো যাবে সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে। ইলেকট্রন যেহেতু সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে যাচ্ছে, সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা সরাইতে হইলে বেশি বেগ পাইতে হবে কার ক্ষেত্রে? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। কারণ অ্যালুমিনিয়ামের সেন্টারে কি আছে? 13টা প্রোটন আছে। সর্ববহিষ্ঠ শক্তি স্তরকে 13টা প্রোটন আকর্ষণ করতেছে, সর্ববহিষ্ঠ শক্তি স্তরকে 13টা প্রোটন আকর্ষণ করতেছে, আর এই জায়গাতে হচ্ছে 10টা প্রোটন আকর্ষণ করতেছে। তাহলে অবভিয়াসলি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। এই জিনিসটাই আমি এই জায়গাতে লিখছি যে ক্যাটায়নের আকার যদি বড় হয়, তাহলে যৌগটা হবে কি? অধিকতর সমযোজী। এই জায়গাতে কি হয়েছে? সোডিয়ামের আকারটা বড়, তাই সোডিয়ামের সমযোজী বৈশিষ্ট্য বেশি। সোডিয়ামের আকারটা বড়, তাই সোডিয়ামের কি হবে? সমযোজী বৈশিষ্ট্যটা বেশি হবে। তাহলে সমযোজী বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা বলি, তাহলে সোডিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে কার তুলনায়? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের তুলনায়। ওকে, আচ্ছা, এমন যদি হয় এখন আমরা জানি একটা জিনিস যে সমযোজী যৌগগুলা আচ্ছা
আমরা একটা জিনিস জানি যে সমযোজী যৌগগুলা নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, এটা আমরা জানি সবাই। এবং আয়নিক যৌগগুলো হচ্ছে উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। আচ্ছা, এই জায়গাতে যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড ছিল, ভাইয়া ক্যামেরা অফ ছিল, ক্যামেরা অফ হয়ে গেছিল, আমি তো খেয়াল করি নাই কতক্ষণ অফ ছিল জানি না, একটু দেখেন তো। আমি আবার অন করছি। আচ্ছা, তো আমরা একটা জিনিস জানি যে সমযোজী যৌগগুলা নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয় এবং আয়নিক যৌগগুলা হচ্ছে উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, এটা আমরা জানি। তো আমি যদি একটা জিনিস চিন্তা করতে বলি যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3 এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কার দ্রাব্যতা বেশি হবে, অর্থাৎ কার দ্রবণীয়তা বেশি হবে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আগে দ্রবণীয় হবে নাকি সোডিয়াম ক্লোরাইড আগে দ্রবণীয় হবে? এটা আমরা কিভাবে চিন্তা করব? এটা আমরা চিন্তা করব ওই যে পোলার আয়ন দিয়ে চিন্তা করব। যার পোলার আয়ন বেশি হবে তার কি সমযোজী বৈশিষ্ট্য বেশি, আর যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি, সরি, আয়নিক যৌগ নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, সমযোজী যৌগ হচ্ছে উচ্চ গলনাঙ্ক। আচ্ছা, এই জায়গাটা একটু কাটে দেন তো, জায়গাটাতে জায়গাতে একটু কাট হবে, ঠিক আছে? মুখে ফাম্বল হইতেছে। আচ্ছা, আবার এই জায়গা থেকে শুরু করি, ঠিক আছে? এই জায়গাতে একটু তো আমরা জানি আয়নিক যৌগ হচ্ছে নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং সমযোজী যৌগ হচ্ছে উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম বা বেশি হলে কি হয়? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম বা বেশি হলে হচ্ছে কোন একটা যৌগের দ্রবণীয়তা কম বা বেশি হইতে পারে। যেমন একটা যৌগের গলনাঙ্ক কম মানে কি, আসলে তাকে গলানোটা সহজ, কম পরিমাণ এনার্জি দিয়ে তাকে গলানো যাবে। তাহলে যাকে গলানো সহজ, যাকে মেল্টিং করা সহজ, তার দ্রবণীয়তা স্বভাবতই বেশি হবে, এটা স্বাভাবিক বিষয়। যেহেতু সমযোজী যৌগ উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, তাই সমযোজী যৌগের দ্রাব্যতা বা দ্রবণীয়তা হচ্ছে কম। আমি যদি একটা কোশ্চেন করি যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড এই দুইটার মধ্যে কার দ্রবণীয়তা বেশি হবে, আমরা একটু খেয়াল করব যে এই দুইটার মধ্যে কে অধিকতর সমযোজী। সেটা কিভাবে নির্ণয় করব? সেটা আমরা নির্ণয় করব হচ্ছে ফাজানের নীতি দ্বারা। এটা আমরা নির্ণয় করব হচ্ছে ফাজানের নীতি দ্বারা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে অধিকতর সমযোজী কে, দুইটার মধ্যে অধিকতর সমযোজী হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। যেহেতু সোডিয়াম ক্লোরাইড অধিকতর সমযোজী, তাই এই দুইটার মধ্যে দ্রবণীয়তা কার কম হবে? সোডিয়াম ক্লোরাইডের। তাহলে দ্রবণীয়তা বেশি হবে কার? দ্রবণীয়তা বেশি হবে হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের, ঠিক আছে? দ্রবণীয়তা বেশি হবে হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের। আচ্ছা, আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাই যে AgF সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, আচ্ছা, এগুলোর মধ্যে, এই চারটা যৌগের মধ্যে, আচ্ছা এইটা একটু পাশাপাশি লিখি, পাশাপাশি লিখলে হচ্ছে সুবিধা হবে। আচ্ছা, এই চারটা যৌগের মধ্যে তাদের দ্রাব্যতার ক্রমটা কি হবে সেটা যদি আমরা একটু দেখতে চাই,
দ্রাব্যতার ক্রম দেখার জন্য আমরা প্রথমেই হচ্ছে খেয়াল করব ওই যে আগের স্লাইডের ফাজারের নীতিটা হচ্ছে আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। ফাজারের নীতিটা কি ছিল, যে ক্যাটায়নের আকার বড় হলে অ্যানায়নের আকার ছোট হলে চার্জ সংখ্যা বেশি হলে আর হচ্ছে ডিও এফ অরবিটালে ইলেকট্রন বেশি হলে কি হবে, অধিকতর সমযোজী হবে। এই নীতি দিয়ে হচ্ছে আমরা এটাকে একটু বিচার করার চেষ্টা করব। এই জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে পজিটিভ চার্জগুলা কি কি, সিলভার ফ্লোরাইড Ag প্লাস F মাইনাস প্লাস মাইনাস। আচ্ছা, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ক্যাটায়নটা হচ্ছে এই জায়গাতে ফিক্সড। ক্যাটায়নটা যেহেতু ফিক্সড তাহলে আমরা ক্যাটায়ন দিয়ে বিচার করলে হবে না, কারণ ক্যাটায়ন হচ্ছে ক্যাটায়নের জন্য সবার বৈশিষ্ট্য হচ্ছে সেম। আমরা অ্যানায়ন দিয়ে বিচার করব। তাহলে অ্যানায়ন দিয়ে যদি বিচার করি তাহলে ফ্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাস। এদের ক্ষেত্রে যদি চিন্তা করি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তারা কি একই গ্রুপের মধ্যে অবস্থান করতেছে এবং ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একই গ্রুপে হ্যালোজেন গ্রুপের মধ্যে অবস্থান করতেছে। আচ্ছা, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি যেন হয়, তাদের পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে না কমে? অবশ্যই কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ হচ্ছে একই গ্রুপের ক্ষেত্রে তাদের সর্ববিস্ত শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সেম, কিন্তু সেই ইলেকট্রনগুলো হচ্ছে পর্যায়ক্রমিকভাবে একটা একটা করে শক্তি স্তর বৃদ্ধি পায়। যেমন ফ্লোরিনের ক্ষেত্রে যেই শক্তি স্তরে আছে, ক্লোরিনের ক্ষেত্রে তার থেকে এক শক্তি স্তর বেশি, ব্রোমিনের ক্ষেত্রে এক শক্তি স্তর বেশি, আয়োডিনের ক্ষেত্রে এইভাবে আস্তে আস্তে করে কি হয়, একই সংখ্যক, মনে করো দুইটা ইলেকট্রন এ যৌগের ক্ষেত্রে, এ মৌলের ক্ষেত্রে আছে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে, বি এ আছে হচ্ছে তৃতীয় শক্তি স্তরে। তার মানে ওই দুইটা ইলেকট্রনের জন্য তারা একই গ্রুপে আছে, পাশাপাশি হচ্ছে তাদের শক্তি স্তর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। শক্তি স্তর যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার মানে কি, আকার বৃদ্ধি পাচ্ছে। তার মানে উপর থেকে নিচের দিকে যদি যাই তাহলে হচ্ছে আকার আকার বৃদ্ধি পায়। উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়। আচ্ছা, একটা জিনিস চিন্তা করি, ফ্লোরিন মাইনাস, এফ মাইনাস, এটার ক্ষেত্রে কি হয় আসলে, এটার ক্ষেত্রে হচ্ছে 9টা ইলেকট্রন ছিল, আরেকটা ইলেকট্রন আসছে বাইরে থেকে আরেকটা ইলেকট্রন আসছে। তাহলে কেন্দ্রে প্রোটন সংখ্যা কত আছে? কেন্দ্রে প্রোটন সংখ্যা কত? কেন্দ্রে প্রোটন সংখ্যা হচ্ছে 9টা। আর সর্ববিস্ত শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? 10টা। 9টা প্রোটন 10টা ইলেকট্রনকে কি করতেছে, আকর্ষণ করতেছে। ক্লোরিনের ক্ষেত্রে যদি চিন্তা করি, ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে কেন্দ্রে প্রোটন হচ্ছে 17টা, সর্ববিস্ত শক্তি স্তরের ইলেকট্রন হচ্ছে 18টা। তার মানে 17টা 18টাকে আকর্ষণ করতেছে। আচ্ছা, এই দুইটা দিয়ে আমরা চিন্তা করতে পারি যে 9টা ইলেকট্রন 10টা প্রোটন দ্বারা আকৃষ্ট হচ্ছে যত বলে, আর এইখানে হচ্ছে 18টা ইলেকট্রন 17টা প্রোটন দ্বারা আকৃষ্ট হচ্ছে তার থেকে বেশি বলে। কিন্তু কথা হচ্ছে যে একই গ্রুপের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচের দিকে যখন যাই তখন আসলে কি হয়, আকারটা বৃদ্ধি পায়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধটা বৃদ্ধি পায়। পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার ফলশ্রুতিতে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে ফ্লোরিনের থেকে ক্লোরিনের আকারটা বড়, তার থেকে ব্রোমিন, তার থেকে হচ্ছে আয়োডিন। তার মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে হচ্ছে তাদের পারমাণবিক ব্যাসার্ধটা হচ্ছে এইভাবে পরিবর্তিত হয়। তাহলে আমরা কি যেন দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে যদি অ্যানায়নের আকার যদি ছোট হয়, তাহলে যৌগটা কি হবে, অধিকতর সমযোজী হবে। এখন আমার এই এক্সাম্পলটাতে অ্যানায়নের আকার ছোট কার? অ্যানায়নের আকার সব থেকে ছোট হচ্ছে ফ্লোরিনের। তার মানে ফ্লোরিনটা কি হবে আসলে, ফ্লোরিন দ্বারা গঠিত যে যৌগটা আছে সেই যৌগটা হচ্ছে এখানে অধিকতর সমযোজী। তাহলে সমযোজী যৌগ কি যেন হয়, সমযোজী যৌগ হচ্ছে উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হওয়ার কারণে তাদের দ্রবণীয়তা কম। তার মানে এখানে সব থেকে দ্রবণীয়তা কার কম হবে, যার অ্যানায়নের আকার ছোট। অ্যানায়নের আকার ছোট মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি। তাহলে এজিএফ এর এখানে দ্রবণীয়তা হচ্ছে সবচেয়ে কম, তারপরে এজিসিএল, তারপরে এজিবিএল, তারপরে লাস্ট হচ্ছে এজিএ। তাহলে দ্রবণীয়তার ক্রম হচ্ছে এইভাবে পরিবর্তিত হবে। আচ্ছা, এইখান থেকে আরেকটু বলে রাখি যে
আচ্ছা, এটা ছিল দ্রাব্যতার ক্রম। দ্রাব্যতার ক্রম যেই অর্ডারে আগায়, দ্রাব্যতার ক্রমটা যেই অর্ডারে আগায়, তাপীয় বিয়োজন নামে আরেকটা টার্ম আছে। তাপীয় তাপীয় বিয়োজন, তাপীয় বিয়োজন নামে আরেকটা টার্ম আছে। মনে রাখবা সব সময়, দ্রাব্যতার ক্রম যেই অর্ডারে আগাবে, তাপীয় বিয়োজন তার রিভার্স অর্ডারে আগাবে। তাহলে একই প্রশ্নে যদি বলে যে দ্রাব্যতার ক্রম কত, তাহলে আমরা এই অর্ডারটা দিয়ে কাজ করব। কিন্তু যদি এই কোশ্চেনটাতেই বলে যে তার তাপীয় বিয়োজনের যে ক্রমটা আছে সেই ক্রমটা কত, সেই ক্রমটা যদি বলে, তাহলে হচ্ছে আমরা উল্টা অর্ডার দিব, জাস্ট খালি, আর কিছু না। এটা হচ্ছে অ্যাজ এ শর্টকাট মনে রাখতে পারো। AgCl, AgBr, AgI। তাহলে হচ্ছে এটার অ্যারো সাইন গুলো কোন দিকে, আস্তে আস্তে কি হচ্ছে, ইনক্রিজিং। তাহলে তাপীয় বিয়োজনের যে ক্রমটা, এটা হচ্ছে ক্রমান্বয়ে কি হবে, এটা এটা ক্রমান্বয়ে হচ্ছে ডিক্রিজিং হবে। ঠিক আছে, তাপীয় বিয়োজনের ক্রমটা হচ্ছে ক্রমান্বয়ে ডিক্রিজিং হবে। আচ্ছা, এরপরে এখানে আরেক কিছু কথাবার্তা একটু বলার আছে। আমরা মোটামুটি ইম্পর্টেন্ট যেই কনসেপ্টগুলো আছে পোলার অ্যান্ড পোলারিটির, এই কনসেপ্টগুলো দেখার চেষ্টা করেছি। এখন কিছু কথাবার্তা আছে হচ্ছে পোলারিটি নিয়ে, আবার একটু আমরা ব্যাক করতেছি পোলারিটিতে, আগের টপিকটা একটু ব্যাক করতেছি। আচ্ছা, পোলারিটি নিয়ে আরো কিছু কথাবার্তা বলতে চাই। পোলারিটিতে হচ্ছে সমযোজী যৌগের একটা আয়নিক বৈশিষ্ট্য। ঠিক আছে, সমযোজী যৌগের একটা আয়নিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা আমরা পরিমাপ করি কিভাবে? এই বৈশিষ্ট্যটা পরিমাপ করি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর ভিত্তি করে। এখন কোন একটা যৌগ তার নিজের দিকে ইলেকট্রনকে আকর্ষণ করবে। ঠিক আছে, কোন একটা যৌগ তার নিজের দিকে ইলেকট্রনকে আকর্ষণ করবে। এখন ইলেকট্রন তো আসলে একটা কণা আকারে কখনোই থাকে না, ইলেকট্রন তো কখনোই একটা কণা আকারে থাকে না, একটা ডটেড অবস্থায় কখনোই থাকে না, পয়েন্ট আকারে কখনোই থাকে না। ইলেকট্রন অরবিটালের মধ্যে যখন ঘুরে, ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা পি অরবিটাল, এই পি অরবিটালের মধ্যে ইলেকট্রনটা ঘুরতেছে, ইলেকট্রনটা ঘুরতেছে, মনে করা যাক এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা আসলে আজীবন এই এই জায়গাতেই থাকে না, ইলেকট্রনটা অবিরাম মুভ করতেছে এইভাবে, পি অরবিটালের মধ্যে এইভাবে হচ্ছে অবিরাম মুভ করতেছে, ঘোরাঘুরি করতেছে। কিভাবে মুভ করতেছে আসলে ইলেকট্রনটা, আসলে আমরা গুণগত রসায়ন যখন পড়বো তখন একটা জিনিস জানবো যে স্পিন কোয়ান্টাম নাম্বার নামে একটা নাম্বার আছে, স্পিন কোয়ান্টাম নাম্বার নামে একটা নাম্বার আছে। এটা কি নির্দেশ করে? ইলেকট্রনের ঘূর্ণনকে ইন্ডিকেট করে, ইলেকট্রনের ঘূর্ণনকে ইন্ডিকেট করে। এখন ইলেকট্রন আসলে এই যে অরবিটাল জুড়ে যেভাবে ঘুরতেছে, ইলেকট্রনের এই ঘূর্ণনটা মূলত কিছুটা সরল রৈখিক, কিছুটা হচ্ছে রোটেশনাল, এই দুইটার মিশ্রণে হচ্ছে তার চলনটা। এই কারণে বলা হয় হচ্ছে ইলেকট্রনের মধ্যে কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম দুইটাই আছে। তো এই দুই ধরনের ধর্ম থাকার কারণে ইলেকট্রনটাকে আসলে কণা রূপে পাওয়া যায় না, ইলেকট্রনকে পাওয়া যায় হচ্ছে ইলেকট্রন মেঘ আকারে পাওয়া যায়, ইলেকট্রনকে আসলে ইলেকট্রনের মেঘ আকারে। অর্থাৎ এখানে যখন ইলেকট্রনটা অনেক উচ্চ বেগে ঘুরতে থাকবে তখন আমরা এই জায়গাতে ইলেকট্রন একটা ধোঁয়াশার মতো কিছু একটা দেখতে পাবো, এটাকে বলতেছি হচ্ছে আমরা ইলেকট্রন মেঘ। এখন পোলারিটিতে একটা কথা বলা ছিল যে ইলেকট্রনকে বা মানে বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। এখন একটা জিনিস চিন্তা করি আমরা, যে মনে করি এই জায়গাতে ইলেকট্রনগুলা ফর এক্সাম্পল ইলেকট্রনটা আছে হচ্ছে এই জায়গাতে, দুইটা যে বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল ছিল সেই শেয়ারকৃত ইলেকট্রন যুগলটা হচ্ছে আছে এই জায়গাতে, এখানে আছে হচ্ছে আমার সেই এ, এখানে আছে আমার সেই বি।
এখন এই শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে এ তার নিজের দিকে আকর্ষণ যদি করে, এ যদি তার নিজের দিকে আকর্ষণ করে, তাইলে এটা কি হবে? পার্শিয়ালি নেগেটিভ চার্জ বিশিষ্ট, বিটা হবে পার্শিয়ালি পজিটিভ চার্জ বিশিষ্ট। কিন্তু এই আকর্ষণের মধ্যে কিছু ডিস্টারবেন্স থাকে, যেমন এ যে মৌলটা আছে এটার সর্ববিস্ত শক্তি স্তরের ইলেকট্রনগুলা ফর এক্সাম্পল যদি পি অরবিটালে থাকে, অর্থাৎ সর্ববিস্ত শক্তি স্তরে মনে করি এ এর ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে, সে একটা ইলেকট্রন হচ্ছে পি অরবিটালে আছে। তাহলে পি অরবিটালে যদি থাকে, পি অরবিটাল টোটাল কয়টা? তিনটা, পি এক্স, পি ওয়াই, পি জেড, এই হচ্ছে টোটাল তিনটা পি অরবিটাল। এই তিনটা পি অরবিটালের মধ্যে দেখা যাইতেছে যে একটা পি অরবিটালের মধ্যে ইলেকট্রন আছে, বাকি দুইটা পি অরবিটাল কিন্তু খালি। তাহলে বাকি দুইটা পি অরবিটাল কই থাকবে? এই জায়গাতেই থাকবে। এখন এই যে আকর্ষণ করবে, এই যে এই আকর্ষণটা আসলে কে করতেছে? এই আকর্ষণটা করতেছে তো হচ্ছে এ যে পরমাণুটা আছে, এই পরমাণুটার নিউক্লিয়াস আকর্ষণ করতেছে। তাহলে এই যে খালি দুইটা অরবিটাল, এই যে দুইটা খালি অরবিটাল, এই দুইটা খালি অরবিটাল কি আসলে ফাঁকা জায়গা না? এই ফাঁকা জায়গার বাইরেই তো আসলে এই বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল আছে, এই ফাঁকা জায়গার ভেতরে তো নাই। তাহলে আকর্ষণ করতে হইলে অবশ্যই ফাঁকা জায়গাগুলা আমার আকর্ষণ বলের পরিমাণকে কমায় দিবে, আকর্ষণ বলের পরিমাণকে কি করবে? কমায় দিবে। অর্থাৎ এই বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে যদি আকর্ষণ করতে চাই, তাহলে ফাঁকা জায়গা যত বেশি হবে তত আকর্ষণের পরিমাণ কমবে। এখন আমরা একটা জিনিস দেখতে চাই যে এই ফাঁকা জায়গা কার কতটুকু আছে। এস অরবিটাল, এটা হচ্ছে আমার এস অরবিটাল। এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলক আকৃতির। পি অরবিটালের আকৃতি, যে কোনো একটা পি অরবিটালের আকৃতি হচ্ছে সিঙ্গেল ডাম্বেল আকৃতির। ডি অরবিটালের আকৃতি কেমন? ডাবল ডাম্বেল। আর এফ অরবিটালের আকৃতি হচ্ছে ট্রিপল ডাম্বেল। তাহলে এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে এফ, এফ অরবিটাল। এখন চিন্তা করি যে এই জায়গাতে কি আছে? এই জায়গাতে হচ্ছে একটা ইলেকট্রন আছে, আর এইখানে মনে করি আমার পরমাণুটা আছে, এ পরমাণুটা। তাহলে এই ইলেকট্রনটাকে, আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি যে এই যে স্পেসগুলা, এই স্পেসগুলাকে বলে হচ্ছে অরবিটালের জন্য। আচ্ছা অরবিটালের কোন জায়গাটাকে কি বলে সেটা হয়তো আমরা জানি, তারপরে একটু বলে দিই যে এই যে ফাঁকা জায়গাগুলা, এই ফাঁকা জায়গাগুলোতে ইলেকট্রন থাকে, এদেরকে বলা হচ্ছে লোব। এই ফাঁকা জায়গাগুলোকে বলা হচ্ছে লোব, এবং এই যে সেন্টারটা, এই সেন্টারটাকে বলে হচ্ছে নোড। ফাঁকা জায়গাকে বলে হচ্ছে লোব, আর এই সেন্টারটাকে বলে হচ্ছে নোড। তাহলে আমরা একটু যদি চিন্তা করি, এস অরবিটালের মধ্যে এরকম কোনো ডাম্বেল আছে? নাই। তার মানে এস অরবিটালে লোব কয়টা আছে? এস অরবিটালে লোব আছে হচ্ছে পুরাটাই একটা। পি অরবিটালের ক্ষেত্রে লোব কয়টা আছে? দুইটা। ডি অরবিটালের ক্ষেত্রে লোব আছে হচ্ছে তিনটা, এবং এফ অরবিটালের ক্ষেত্রে লোব আছে হচ্ছে, সরি, ডি অরবিটালের ক্ষেত্রে লোব আছে কয়টা? চারটা। ডি অরবিটালের ক্ষেত্রে লোব আছে হচ্ছে চারটা, এফ অরবিটালের ক্ষেত্রে লোব আছে হচ্ছে কয়টা? ছয়টা। তাহলে লোব সংখ্যা যার বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে কি ফাঁকা জায়গার পরিমাণ বেশি না? এখানে ফাঁকা জায়গা যতটুকু, এখানে তার থেকে বেশি, আস্তে 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 জায়গার পরিমাণ বাড়তেছে। এখন এই ইলেকট্রনটাকে এই জায়গা থেকে এ তার নিজের দিকে আকর্ষণ করবে। এই যে এস অরবিটালটা, এই এস অরবিটালটা হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করতে বাধা দেয়। কারণ কি আসলে? ওই যে এনার্জির পরিমাণ আস্তে আস্তে কমায় দেয়।
তাহলে যদি এমন হয় যে ইলেকট্রন এবং পরমাণু এই দুইটার মধ্যবর্তী জায়গায়, ইন্টারমিডিয়েট জায়গাটাতে একটা এস অরবিটাল আছে, তাইলে উক্ত যৌগটার বা উক্ত মৌলটার ইলেকট্রোনেগেটিভিটি এস অরবিটাল কি করবে? কমাই দিবে। সিমিলার কথা, যদি একটা পি অরবিটাল থাকে, পি অরবিটাল কি করবে? আসলে পি অরবিটালও কমাই দিবে, ডি অরবিটালও কি করবে? কমাই দিবে আকর্ষণ বলটাকে। এফ অরবিটাল আরো কমাই দিবে। এখন কে সব থেকে বেশি কমাবে? যার ফাঁকা জায়গার পরিমাণ সব থেকে বেশি। এখানে এফ অরবিটালের ফাঁকা জায়গার পরিমাণ হচ্ছে সব থেকে বেশি। তারপর হচ্ছে ডি অরবিটালের ক্ষেত্রে ডি অরবিটালে ফাঁকা জায়গা, তারপর পি অরবিটাল, এবং সর্বশেষে হচ্ছে এস অরবিটাল। এখন এই এ যৌগটার সর্ববহিস্থ শক্তি স্তরটা যদি এসে যায় শেষ হয়, তাইলে তার তড়িৎ ঋণাত্মকতা হবে একরকম। যদি পিতে গিয়ে শেষ হয় তাহলে তড়িৎ ঋণাত্মকতা একটু কমবে। যদি এমন হয় ডিতে গিয়ে শেষ হয়েছে আর একটু কমবে, এফ এ গিয়ে শেষ হলে সবচেয়ে বেশি কমবে। তার মানে তড়িৎ ঋণাত্মকতা আসলে ডিপেন্ড করে হচ্ছে এই এসপিডিএফ যে অরবিটালটা আছে, এসপিডিএফ অরবিটালের পরিমাণের উপর, বা এসপিডিএফ অরবিটালটার মধ্যে কোন অরবিটালটা সর্বস্থ শক্তি স্তরে আছে সেই জিনিসটার উপর ডিপেন্ড করে। তো এই ছিল কথা, যে এটার একটা সামারি হচ্ছে এটা, যে যদি সর্ববহিস্থ শক্তি স্তর এস হয় আর যদি সর্ববহিস্থ শক্তি স্তর এফ হয়, এই দুইটা মানে এই দুইটা শক্তি স্তর বিশিষ্ট মৌলের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে? অবশ্যই এস অরবিটাল বিশিষ্ট যে যৌগটা আছে বা যে মৌলটা আছে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে কম্পেয়ার টু এফ অরবিটাল। তার মানে তড়িৎ ঋণাত্মকতার উপর যেহেতু অরবিটালের একটা হস্তক্ষেপ আছে, অরবিটাল কোনটা আছে তার উপর ভিত্তি করে আসলে তড়িৎ ঋণাত্মকতা কম বা বেশি হয়। যেহেতু তড়িৎ ঋণাত্মকতা কম বা বেশি হচ্ছে অরবিটালের জন্য, তার মানে পোলারিটি যেটা ছিল, পোলারিটিটাও আসলে কম বা বেশি হইতে পারে অরবিটালের উপস্থিতির জন্য। অর্থাৎ এসপিডিএফ অরবিটালের উপস্থিতির জন্য পোলারিটি কম বা বেশি হইতে পারে। আশা করি বুঝা গেছে যে পোলারিটি বা পোলার আয়ন কি জিনিস। আচ্ছা, এখন আবার ব্যাক করতেছি আমরা একটু পোলার আয়নে। পোলার আয়নটাতে কি? পোলার আয়নটা ছিল হচ্ছে সমযোজী যৌগের একটা আয়নিক যৌগের একটা সমযোজী বৈশিষ্ট্য। এখন কোন একটা, আমরা এই জায়গাতে দেখো দুইটা গ্রুপ লিখে রাখছি, এই দুইটা গ্রুপ দিয়ে হচ্ছে আমরা একটু চিন্তা ভাবনা করব। কিভাবে করব? যদি মনে করো যে কোন একটা যৌগের আয়নিক বৈশিষ্ট্য বেশি হয় অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য কম হয়, তাহলে সেটা কি হবে? এটা অধিকতর দ্রবীভূত হওয়ার প্রবণতা দেখাবে। এখন আমাদের দুইটা জিনিস একটু মনে রাখতে হবে, যে ক্যাটায়নের আকার তো হচ্ছে আমরা নরমালি পারমাণবিক ব্যাসার্ধ দিয়ে চিন্তা করতে পারি। ক্যাটায়নের আকার ছোট হচ্ছে নাকি বড় হচ্ছে, পর্যায়ক্রমিকভাবে ছোট হয় আর গ্রুপ ভিত্তিক ভাবে হচ্ছে ক্যাটায়নের আকারটা বড় হয়। এটা আমরা নরমালি চিন্তা করতে পারি মৌলের পর্যায়বৃত্ত যে ধর্মটা আছে বা পিরিয়ডিক প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজ দিয়ে আমরা চিন্তা করতে পারি। কিন্তু অ্যানায়নের আকারটা চিন্তা করতে হচ্ছে একটু ঝামেলা হয়ে যায়। তো অ্যানায়নের আকারটা চিন্তা করতে যেহেতু ঝামেলা হয়, আমি দেখো এই জায়গাতে কয়েকটা অ্যানায়ন একটু লিখে রাখছি, যে কারা বড় অ্যানায়ন এবং কারা হচ্ছে ছোট অ্যানায়ন। ঠিক আছে, বিগার সাইজ আর স্মলার সাইজ। বিগার সাইজের মধ্যে আছে হচ্ছে সালফেট, কার্বনেট, নাইট্রেট আর নাইট্রাইট। এই চারটা হচ্ছে বিগার সাইজের মধ্যে আছে। স্মলার সাইজের মধ্যে আছে হচ্ছে হাইড্রোক্সিল, ফ্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। স্মলার সাইজের মধ্যে আছে। ঠিক আছে,
আচ্ছা, আমরা এই বিগার সাইজ আর স্মলার সাইজ নিয়ে একটু কথাবার্তা বলি। মনে করো যে যদি কোনো একটা যৌগ যদি কয়েকটা যৌগের দ্রাব্যতা যদি জিজ্ঞেস করে, দ্রাব্যতার ক্রম যদি জিজ্ঞেস করে, এবং সেই দ্রাব্যতা ক্রমগুলোর ক্ষেত্রে যদি অ্যানায়নটাকে যদি ফিক্স করে দেয়, অর্থাৎ কনস্ট্যান্ট প্রত্যেকের জন্য সেম অ্যানায়ন দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে একটু কন্ডাক্ট করবো একটু দেখার চেষ্টা করি। মনে রাখবো সব সময় যে ছোট বড় ছোট বড় এই ধরনের কম্বিনেশন যখন হবে, ছোট বড় কম্বিনেশন, ছোট বড় কম্বিনেশন যখন হবে, তখন দ্রবণীয়তা বৃদ্ধি পাবে। ছোট বড় কম্বিনেশন যখন হবে তখন দ্রবণীয়তা বৃদ্ধি পাবে। জিনিসটা কি আসলে, যদি মনে করো যে ক্যাটায়নের আকারটা অনেক বড় আর অ্যানায়নের আকার হচ্ছে এই স্মলার সাইজগুলোর মধ্যে যে কোনো একটা, স্মলার সাইজগুলোর মধ্যে যে কোনো একটা, তাহলে কি ছোট বড় কম্বিনেশন হইলো, ক্যাটায়নটা বড় অ্যানায়নটা হচ্ছে ছোট। যেহেতু ছোট বড় কম্বিনেশন হইলে হচ্ছে দ্রবণীয়তা বৃদ্ধি পাবে। এখন ফর এক্সাম্পল আমি এই জায়গাতে আচ্ছা, আমি এই দুইটা উদাহরণ নিলাম, দুইটা উদাহরণ দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে একই গ্রুপের যদি উপর থেকে নিচের দিকে যাই, তাহলে ক্যাটায়নের ক্যাটায়নের আকারটা কি হবে, ক্যাটায়নের আকারটা বাড়বে, ক্যাটায়নের আকারটা বাড়বে। একই গ্রুপের উপর থেকে নিচ দিকে গেলে হচ্ছে ক্যাটায়নের আকারটা বাড়বে। এখানেও সেম কথা, উপর থেকে নিচ দিকে গেলে আকার বাড়বে, আকার বাড়বে। কার আকার? ক্যাটায়নের আকার বাড়বে। তার মানে ক্যাটায়নের আকারটা কিভাবে বাড়তেছে সেটা আমরা বুঝতে পারতেছি। তাহলে এই জায়গাতে সবচেয়ে ছোট কে? বেরিলিয়াম। সবচেয়ে বড় হচ্ছে রেডিয়াম। আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে ছোট বড় কম্বিনেশন যদি হয় তাইলে হচ্ছে ওইটার দ্রাব্যতা বা দ্রবণীয়তা, মানে দ্রাব্যতা বা দ্রবণীয়তা বেশি হবে। এই জায়গাতে সালফেট হচ্ছে একটা অ্যানায়ন, যেই অ্যানায়নটা কার মধ্যে আছে আসলে? অ্যানায়নটা আছে হচ্ছে বিগার সাইজের মধ্যে, অর্থাৎ এই সালফেট হচ্ছে একটা বড় অ্যানায়ন। তাহলে এই বড় অ্যানায়নের সাথে রেডিয়াম হচ্ছে একটা বড় পরমাণু। তাহলে এই কম্বিনেশনটা কি আসলে? বড় বড় কম্বিনেশন, অর্থাৎ দুইজনই হচ্ছে এই জায়গাতে বড়, দুইজনই যেহেতু এই জায়গাতে বড়, তাই এর দ্রাব্যতা হচ্ছে সবচেয়ে কম। তাহলে সবচেয়ে বেশি কার? সালফেট এবং বেরিলিয়ামের দ্রাব্যতা সবচেয়ে বেশি, কারণ বেরিলিয়ামের আকারটা হচ্ছে সবচেয়ে ছোট এই জায়গাতে, সালফেট হচ্ছে বিগার সাইজ, বড়, সবচেয়ে বড়। তার মানে এখানে দ্রাব্যতার ক্রমটা কিভাবে হবে? দ্রাব্যতার ক্রমটা হচ্ছে বৃদ্ধি পাবে হচ্ছে যত নিচ থেকে উপর দিকে উঠবো, দ্রাব্যতা তত বাড়বে। নিচ থেকে উপর দিকে উঠলে দ্রাব্যতা তত বৃদ্ধি পাবে। তাহলে দ্রাব্যতা যদি বৃদ্ধি পায়, উল্টাটা হবে হচ্ছে কার জন্য? উল্টাটা হবে তাপীয় বিয়োজনের জন্য। উল্টাটা হবে তাপীয় বিয়োজনের জন্য। দ্রাব্যতা যদি নিচ থেকে উপর দিকে বাড়ে তাহলে তাপীয় বিয়োজন হচ্ছে উপর থেকে নিচ দিকে হচ্ছে বাড়বে। এখানে আসি, এখানে হচ্ছে রেডিয়াম হচ্ছে একটা বড় পরমাণু, আর
ক্লোরিনটা রাখছি হচ্ছে আমি এই জায়গাতে স্মলার সাইজের মধ্যে। তার মানে ক্লোরিনের আকার কি? ক্লোরিনের আকারটা হচ্ছে এই জায়গাতে ছোট। ক্লোরিনের আকারটা যেহেতু ছোট আর রেডিয়ামের আকার যেহেতু এই জায়গাতে বড়, তাই আমরা বলতে পারি এই যে কম্বিনেশনটা, এটা কেমন কম্বিনেশন? এটা হচ্ছে ছোট বড় কম্বিনেশন। এটা হচ্ছে ছোট বড় কম্বিনেশন। আমরা বলছিলাম যে ছোট বড় কম্বিনেশন থাকলে দ্রবণীয়তা বাড়বে। তাহলে দ্রবণীয়তা, দ্রাব্যতা এখানে কেমনে বাড়তেছে? উপর থেকে নিচ দিকে হচ্ছে দ্রাব্যতা বাড়তেছে। দ্রাব্যতার ক্রম হচ্ছে বৃদ্ধি পাচ্ছে উপর থেকে নিচ দিকে। তাহলে দ্রাব্যতা যদি উপর থেকে নিচ দিকে বাড়ে, তাপীয় বিয়োজন কোন দিকে বাড়বে? নিচ থেকে উপর দিকে। তাপীয় বিয়োজন হচ্ছে নিচ থেকে উপর দিকে বাড়বে। আশা করি বোঝা গেছে যে দ্রাব্যতা এবং তাপীয় বিয়োজন এদের ক্রমটা হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করব। এটা কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে আসার মতো কোশ্চেন, যে এদের ক্রমগুলো হচ্ছে প্রায়শই আসে। তো এই ক্রমগুলো হচ্ছে আমরা চিন্তা করব কিভাবে। আমরা চিন্তা করব, এত ডিটেলসে ভাবার কিছু নাই। আমরা জাস্ট চিন্তা করব যে ছোট বড় কম্বিনেশন যদি হয় তাহলে তার দ্রবণীয়তা বেশি, যার দ্রবণীয়তা বেশি তার তাপীয় বিয়োজন কম। তাহলে আমরা তখন চিন্তা করব হচ্ছে তখন জাস্ট খালি আমরা এই অ্যানায়নের যে দুইটা চার্ট আছে, অ্যানায়নের দুইটা চার্ট হচ্ছে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আর হচ্ছে ক্যাটায়নের যে মানে পর্যায়ক্রমিক ভাবে যে ক্যাটায়ন বৃদ্ধি পাওয়ার যে ইয়েটা, সেটা তো আমরা জানি হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক যে ধর্ম আছে, সেই মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম থেকে আমরা মোটামুটি জানি। তো এই ছিল হচ্ছে পোলার আয়ন নিয়ে কথাবার্তা। এরপর হচ্ছে আজকে লাস্ট টপিক, হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড কত প্রকার? হাইড্রোজেন বন্ড হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আন্তঃআণবিক, আর আরেকটা হচ্ছে অন্ত আণবিক। আন্তঃআণবিকটাকে বলে হচ্ছে ইন্টারমলিকিউলার, আর অন্তঃআণবিকটা বলে, এটাকে বলে হচ্ছে ইন্ট্রামলিকিউলার। তো এই ইন্টারমলিকিউলার এবং ইন্ট্রামলিকিউলার যে হাইড্রোজেন বন্ডগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটু উদাহরণ আকারে একটু দেখার চেষ্টা করি, আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, আন্তঃআণবিক মানে হচ্ছে, আন্তঃআণবিক মানে হচ্ছে দুইয়ের মাঝে, আন্তঃআণবিক বন্ধনটা হচ্ছে দুইজনের মাঝে, দুইটা যৌগের মাঝে। আর অন্তঃআণবিকটা হচ্ছে একই যৌগে গঠিত হয়। অন্তঃআণবিক বন্ধনটা হচ্ছে মূলত হয় একই যৌগে। যেমন আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের একটা উদাহরণ হচ্ছে আমরা কমনলি জানি যে পানি, পানির আকৃতিটা কেমন আসলে? একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন। আচ্ছা, এই জায়গাতে একটু বলে রাখা ভালো, কারা হাইড্রোজেন বন্ধন দিবে। হাইড্রোজেন বন্ধন দিবে হচ্ছে অবশ্যই যাদের হাইড্রোজেন থাকবে তারা হাইড্রোজেন বন্ধন দিবে, এটা তো বলা লাগে না। যাদের হাইড্রোজেন থাকবে তারা হাইড্রোজেন বন্ধন দিবে। আর হাইড্রোজেনের সাথে যে পরমাণুগুলো থাকবে সেই পরমাণুগুলোর মধ্যে হচ্ছে ফিক্সড তিনটা পরমাণু আমরা একটু মনে রাখবো। এই ফিক্সড তিনটা পরমাণু হচ্ছে ফন পরমাণু, এফ ও এন, আই মিন ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন। এই তিনজন হাইড্রোজেনের সাথে যদি থাকে, হাইড্রোজেনের সাথে যদি বেসিক্যালি এই তিনজন থাকে, তাহলে হচ্ছে তারা হাইড্রোজেন বন্ধন দিবে। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন দিবে এই তিনজনই কেন শুধুমাত্র হাইড্রোজেন বন্ধন দেয়? আমরা এটা বোঝানোর জন্য হচ্ছে আমরা এর আগের লেকচারগুলোতে একটা জিনিস আমরা দেখে আসছি যে পানি এটা কি আসলে।
পানি হচ্ছে একটা পোলার কোভ্যালেন্ট বন্ড বিশিষ্ট একটা যৌগ। তার মানে কি পানির মধ্যে হচ্ছে পোলারিটি আছে। আচ্ছা, পোলারিটি যেন কাদের থাকে? পোলারিটি থাকে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি 0.5 থেকে 1.7 এর মধ্যে থাকে। তো এই 0.5 থেকে 1.7 এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি প্রোভাইড করতে পারে শুধুমাত্র মানে হাইড্রোজেনের সাথে বন্ধন করে এমন পরমাণুগুলোর মধ্যে শুধুমাত্র ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন, এই তিনজন হচ্ছে 0.5 থেকে 1.7 এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি প্রোভাইড করতে পারে। এই কারণে এই ফন পরমাণু, আই মিন ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা যদি হাইড্রোজেনের সাথে থাকে তাহলে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, আদারওয়াইজ গঠিত হবে না। বুঝা গেছে? আচ্ছা, তাহলে পানির ক্ষেত্রে আমরা পানির আকৃতিটা দেখতে পাচ্ছি হচ্ছে ভি আকৃতির বা কোনক আকৃতির। পানির ক্ষেত্রে হচ্ছে যদি পানির মলিকিউলগুলা পাশাপাশি অনেকগুলা থাকে, এভাবে যদি থাকে, পানিতে কি হয় আসলে ডাইপোল সৃষ্টি হয় তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য। তাহলে এই হাইড্রোজেনটা কি হবে? পার্শিয়ালি পজিটিভ, অক্সিজেনটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ। কেন হয় বলছি, আশা করি মনে আছে। এটা হচ্ছে পার্শিয়ালি পজিটিভ, এটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ, পজিটিভ, and this one is negative. Same goes for the here. এই জায়গাতে পার্শিয়ালি পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, এখানে যদি অনেকগুলো পানির অণু থাকে, মনে করে এরকম আরো আছে, আরো পানির অণু আছে, তাহলে এখানেও কি হবে? এটা পার্শিয়ালি নেগেটিভ, এটা পার্শিয়ালি পজিটিভ। এই যে পজিটিভ আর নেগেটিভ পাশাপাশি আসলো, এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হবে। এই বন্ধনটা একটা দুর্বল বন্ধন, বাট একটা বন্ধন তৈরি হবে। এই বন্ধনটাকে ডটেড লাইন দিয়ে দেখানো হয়, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যকার বন্ধন। সিমিলারলি এখানেও হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, এখানেও তৈরি হবে, এই জায়গাতেও হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। আচ্ছা, এটা হয়ে গেছে। এইভাবে হচ্ছে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। এরকম হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার কারণে আসলে পানিটাকে আমরা তরল আকারে দেখি। তাহলে যাদের হাইড্রোজেন বন্ধন থাকে তাদের ভৌত দশা কেমন? ভৌত দশা, যাদের হাইড্রোজেন বন্ধন থাকে তাদের ভৌত দশা কেমন হবে? তরল হবে। তার মানে গ্যাসীয় পদার্থের হাইড্রোজেন বন্ধন থাকে না, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন হয় না। এখন যদি কখনো এমসিকিউতে বলে যে H2O লিকুইড আর H2O গ্যাস, এই দুইটার মধ্যে কে হাইড্রোজেন বন্ধন দিবে আর কে হাইড্রোজেন বন্ধন দিবে না? কোশ্চেন দেখে ঘাবড়ানো কিছু নাই, যে লিকুইড সে হচ্ছে হাইড্রোজেন বন্ধন দিবে, যে গ্যাস সে হচ্ছে হাইড্রোজেন বন্ধন দিবে না। কারণ গ্যাসের ক্ষেত্রে হচ্ছে মৌলগুলা মানে যৌগগুলা হচ্ছে পরমাণুগুলো অনেক দূরে দূরে থাকে। অনেক দূরে দূরে থাকার কারণে হচ্ছে এই আকর্ষণটা, অর্থাৎ এই যে পার্শিয়াল নেগেটিভ আর পার্শিয়াল পজিটিভ, এটা তো খুবই ক্ষীণ একটা চার্জ, খুবই কম মানের একটা চার্জ। তাও পরিপূর্ণ চার্জ আমরা এদেরকে বলতে পারি নাই, বিধায় আমরা এখানে বলছি হচ্ছে পার্শিয়ালি পজিটিভ আর নেগেটিভ। এই যে পার্শিয়ালি পজিটিভ নেগেটিভ বলতেছি এই কারণে হচ্ছে খুবই দুর্বল চার্জ হওয়ার কারণে যখন ইন্টারমলিকুলার ডিসটেন্স অনেক বেশি থাকে তখন একজন আরেকজনকে আসলে আকর্ষণ করতে পারে না। আকর্ষণ যদি না করে তাহলে এই বন্ধনটা তৈরি হওয়ার কোনো প্রবণতাই তৈরি হবে না। যে কারণে গ্যাসীয় পদার্থ যেই গ্যাসিয়াস যেই এলিমেন্টস গুলো আছে তাদের ক্ষেত্রে হচ্ছে কোনো হাইড্রোজেন বন্ধন তারা প্রোভাইড করে না। শুধুমাত্র তরল পদার্থ কি হয়? হাইড্রোজেন বন্ধন প্রোভাইড করে। আশা করি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বোঝা গেছে। আচ্ছা, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের
আচ্ছা, আশা করি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বুঝা গেছে। তো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের পরে হচ্ছে আসে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। তো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা বেসিক্যালি হয় একই পদার্থের মধ্যে, একই যৌগের মধ্যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আচ্ছা, যদি এমন হয়, হ্যাঁ, অর্থনাইট্রো কার্বক্সি বেনজোইক অ্যাসিড, আচ্ছা এটা যখন আমরা পড়বো ওই যে অর্গানিক কেমিস্ট্রি পড়বো তখন আমরা এগুলা নিয়ে আরো ভালোভাবে ডিল করবো। আপাতত জাস্ট খালি দেখো এই জিনিসটা কি। এটা হচ্ছে একটা যৌগ, এই যৌগটার ক্ষেত্রে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের এই জায়গাতে একটা হাইড্রোজেন আছে। হাইড্রোজেন মানে কি আসলে পার্শিয়ালি পজিটিভ চার্জ। হাইড্রোজেন মানে হচ্ছে পার্শিয়ালি পজিটিভ চার্জ। এই জায়গাতে অক্সিজেন আছে। অক্সিজেন মানে কি আসলে, অক্সিজেন মানেই হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ চার্জ। অক্সিজেন মানে হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ চার্জ। এই যে পার্শিয়াল পজিটিভ আর পার্শিয়াল নেগেটিভ পাশাপাশি অবস্থান করতেছে, তাহলে তাদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হবে, তাদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হবে। এই বন্ধনটা হচ্ছে খুবই আচ্ছা, এই বন্ধনটা হচ্ছে খুবই অল্প মানের বন্ধন। এই বন্ধনটাকে বলতেছি হচ্ছে আমরা হাইড্রোজেন বন্ধন। কারণ হাইড্রোজেন, আমি বলছিলাম ওই যে হাইড্রোজেন থাকবে এবং ফন পরমাণুর মধ্যে যে কোনো একটা থাকবে, যদি থাকে তাহলে সেই বন্ধনটাকে আমরা বলতেছি হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এখানেও সেম কথা, একই যৌগের মধ্যে যেহেতু হয়েছে তাই এইটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ট্রা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। তো এই ছিল হচ্ছে হাইড্রোজেন বন্ধন নিয়ে কথাবার্তা, যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন এবং অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কি জিনিস। আশা করি সবাই বুঝতে পারছি আমরা। তো আজকে ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। তো এই ক্লাসে মৌলের পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টারটাতে হচ্ছে আমি চ্যাপ্টারের সবগুলা টপিক সিরিয়াল ওয়াইজ সাজানোর চেষ্টা করেছি। তো আশা করি হচ্ছে কারো কোনো প্রবলেম হবে না। যদি কারো কোনো প্রবলেম হয় চ্যাপ্টার বুঝতে বা লেকচার ক্লাসগুলো করতে গিয়ে যদি কারো কোনো প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ডেডিকেটেড ডিসকাশন গ্রুপটা আছে ইয়েতে ফেসবুকে যে ডিসকাশন গ্রুপটা আছে সেখানে হচ্ছে আমরা পোস্ট করব। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেখানে উত্তর দেওয়ার। আর হচ্ছে আমাদের বিব্রেইনারের যে অ্যাপটা আছে সেই অ্যাপের মধ্যে তোমাদের ডিসকাশনের জন্য একটা আলাদা ব্রাঞ্চ আছে। সেই ব্রাঞ্চটা হচ্ছে শীঘ্রই ওপেন করে দেওয়া হবে এবং তোমরা হচ্ছে অ্যাপের ওই ফিচারটাও ব্যবহার করতে পারবা। তো আশা করি এই ক্লাসটা বুঝতে কারো সমস্যা হবে না। আর যদি হয় তাহলে হচ্ছে আমরা অবশ্যই যথাযথ চেষ্টা করব সাপোর্ট দেওয়ার। তো এনিওয়েজ আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস শেষ, আমারও ক্লাস শেষ, মাত্র শেষ করলাম।